আজ আমরা প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, যে কোনো দুটি ঘটনা এ ও বি এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য। নিচে চারটি বিকল্প দেওয়া আছে, এই চারটি বিকল্পের মধ্যে কোনটি সঠিক তোমাকে নির্বাচন করতে হবে। চলো এই প্রশ্নের আমরা অ্যান্সার করে ফেলি। আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমরা জানি যে কোনো প্রবাবিলিটির মান সর্বদা পজিটিভ এবং তার মান 0 অথবা 1 অথবা 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে। তাহলে এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হবে কত না, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হবে বা এর মান থাকবে 0 বা তার থেকে বড় এবং 1 বা তার থেকে ছোট, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটি হবে 0 বা 0 থেকে বড় এবং 1 বা 1-এর থেকে ছোট। এখন এই পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই সমীকরণটির ডান পক্ষ থেকে যদি আমি এই পি অফ এ ইন্টারসেকশন বি এই রাশিটি বাদ দিয়ে লিখি, তাহলে এই সমীকরণটির কি অবস্থা দাঁড়াবে। দেখো, আমি যে রাশিটি বাদ দেব বলছি পি অফ এ ইন্টারসেকশন বি, এটি একটি কিন্তু ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। এটি বাদ দিলে কি দাঁড়াবে, এটি যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো আমার বাম পক্ষে কি দাঁড়াবে, আমার বাম পক্ষে থাকবে পি অফ এ ইউনিয়ন বি আর ডান পক্ষে থাকবে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। তাহলে এই মাঝখানে কি চিহ্ন বসবে, দেখো তোমরা সেটা নিজেরাই বলতে পারবে। তোমাদের একটি উদাহরণ দিই, তাহলে তোমরা এখানে কি চিহ্ন বসবে সেটি তোমরা সহজেই বলতে পারবে। দেখো, আমরা লিখতে পারি 10 ইকুয়াল টু 12 প্লাস 5 মাইনাস 7। এখন যদি আমরা এর পরের লাইনে এই 7 টিকে বাদ দিয়ে লিখি তাহলে কি হবে, দেখো ইমপ্লাইজ, তাহলে আমার বাম দিকে থাকছে 10 আর ডান দিকে থাকছে 12 প্লাস 5 মানে হচ্ছে 17। তাহলে এখানে 10 17-এর থেকে অবশ্যই ছোট, তাহলে আমরা লিখতে পারবো 10 লেস দেন 17, বা তোমরা এখানে লিখতে পারো 10 লেস দেন ইকুয়াল টু 17। এখানে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 10 17 থেকে ছোট, তাহলে আমরা এই ইকুয়াল টু সাইনটি কেন দিচ্ছি। দেখো, এক্স লেস ইকুয়াল টু ওয়াই, এটার অর্থ হলো এক্স ওয়াইয়ের থেকে হয় ছোট, না হলে এক্স ওয়াইয়ের সঙ্গে সমান। দুটো একসঙ্গে কখনোই হবে না। আমরা এরকম লিখতেই পারি, কিন্তু এরকম লেখা মানে দুটোই বোঝাবে তা নয়, যে কোনো একটি সবসময় ঘটবে। কি ঘটবে না, হয় এক্স ওয়াইয়ের থেকে ছোট হবে, না হলে এক্স ওয়াইয়ের সঙ্গে সমান হবে। দুটো কিন্তু একসঙ্গে কখনোই হবে না। ঠিক এখানে দেখো 10 17 থেকে ছোট, এটা ঘটে গেছে, তাহলে 10 ইকুয়াল টু 17 নয়। তাহলে বলো তো, তাহলে এখানে কি চিহ্ন তোমরা লিখবে। দেখো এখানে তাহলে আমরা লিখবো পি অফ এ ইউনিয়ন বি লেস দেন ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। অর্থাৎ তোমরা মনে রাখবে যে কোনো সমীকরণের যে কোনো একটি পক্ষ থেকে তুমি যদি কোনো ধনাত্মক সংখ্যা যেটি বিয়োগ যাচ্ছে সেটি যদি বাদ দিয়ে দাও, যে পক্ষে বাদ দিলে সেই পক্ষটি অপর পক্ষ থেকে সর্বদা বড় হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে না, এখানে আমার অ্যান্সার হবে এ, প্রথম অ্যান্সারটি সঠিক। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো
একটি ঘটনা ঘটার সম্ভাবনা 5/8 হলে ঘটনাটির প্রতিকূলের সুযোগ হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। এ ঘটনা ঘটার সম্ভাবনা m/n হলে 1 নম্বর m/n-m অনুপাতকে এ ঘটনার অনুকূলের সুযোগ এবং 2 নম্বর n-m/m অনুপাতকে এ ঘটনার প্রতিকূলের সুযোগ বলা হয়। তোমরা এই একটি ফর্মুলায় মনে রাখবে, তাহলে এই ধরনের প্রশ্নের যে কোনো উত্তর তোমরা করতে পারবে। কি মনে রাখবে আরেকবার আমি ফর্মুলাটা একটু ভালো করে বুঝিয়ে দিই। ধরো একটা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে m/n, মানে একটা ঘটনা যদি এ হয় তাহলে p of a এটা বলে দেওয়া আছে, ধরো m/n মানে হচ্ছে m/n। তাহলে অনুকূলের সুযোগ কত হবে? দেখো তাহলে ঘটনাটা হচ্ছে অনুকূলে সুযোগ। অনুকূলের সুযোগ কিভাবে নির্ণয় করবে না, অনুকূলের সুযোগ হচ্ছে এই m/n যেটা আছে, মনে রাখবে লবে যা আছে তাই থাকবে, আর হরে যা ছিল সেটা থেকে লবটা বিয়োগ করে দেবে, মানে n-m। তাহলে এই m/n-m এই অনুপাতটাকে আমরা বলবো অনুকূলে সুযোগ। আর প্রতিকূলে সুযোগ তাহলে কি হবে? প্রতিকূলে সুযোগ। এই অনুকূলের সুযোগ যা হলো এটাকে উল্টে দাও, মানে অনুকূলের সুযোগকে অনন্য করে দাও, মানে উল্টে দিলে আমরা পাবো n-m/m, এটাই হবে প্রতিকূলের সুযোগ। আরেকটি বিষয় এখানে তোমরা মনে রাখবে, যদি কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা, কি বললাম না, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা দেয়া থাকে, না ঘটার সম্ভাবনা ধরো দেয়া আছে হচ্ছে 3/5, সেক্ষেত্রে তোমরা প্রথমে ঘটনাটি ঘটার সম্ভাবনা বার করে নেবে। না, ঘটার সম্ভাবনা কত হবে? ঘটার সম্ভাবনা হবে আমরা জানি 1-3/5 ইকুয়াল টু হচ্ছে 2/5 দিয়ে এই ফর্মুলা প্রয়োগ করে তুমি অঙ্কটি করে ফেলবে। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। এখানে দেখো প্রশ্নে বলে দেওয়া আছে ঘটনাটি ঘটার সম্ভাবনা হচ্ছে 5/8, মানে এখানে বলে দেওয়া আছে m/n ইকুয়াল টু হচ্ছে 5/8। তাহলে আমি প্রথমে অনুকূলে সুযোগ যদি বার করি, অনুকূলে সুযোগ, অনুকূলের সুযোগের ফর্মুলা আমরা জানি কি না, লব যা আছে তাই থাকবে বাই হর মাইনাস লব, মানে n-m, তাহলে ইকুয়াল টু যদি ক্যালকুলেট করো দেখো হবে কত, 5/8 - 5 ইকুয়াল টু হচ্ছে 5/3। এটা হচ্ছে অনুকূলের সুযোগ, কিন্তু আমাকে প্রশ্ন করেছে প্রতিকূলের সুযোগ কত হবে। তাহলে প্রতিকূলের সুযোগ কত হবে না, প্রতিকূলের সুযোগ, প্রতিকূলের সুযোগ হবে অনুকূলের সুযোগের অনন্য, মানে একে উল্টে দাও, তাহলে প্রতিকূলের সুযোগ হবে 3/5। 3/5 মানেই হচ্ছে 3:5। তাহলে দেখো অপশন কোনটি হবে, উত্তর হবে সি। এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি ঘটনার প্রতিকূলের সুযোগ 9:4 হলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? অ্যান্সার দেখো প্রশ্নে বলে দেওয়া আছে প্রতিকূলের সুযোগ 9:4,
তাহলে আমাকে নির্ণয় করতে হবে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত। তাহলে আমরা যে সূত্র পড়লাম সেখানে আমরা দেখবে প্রথমে ছিল কি ঘটনাটি ঘটার সম্ভাবনা m/n দিয়ে আমরা প্রতিকূলে আর অনুকূলে সুযোগ নির্ণয় করেছিলাম। তাহলে এক্ষেত্রেও আমরা প্রথমে ধরে নেব যে ধরি ঘটনাটি ঘটার সম্ভাবনা m/n। অতএব ঘটনাটির প্রতিকূলে সুযোগ আমরা জানি যে ঘটনাটির অনুকূলে সুযোগ হবে m/n-m। এটাকে উল্টে দিলেই প্রতিকূলে সুযোগ পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারবো যে ঘটনাটির প্রতিকূলে সুযোগ হবে n-m/m। তাহলে এটা হচ্ছে আমার ঘটনাটির প্রতিকূলে সুযোগ। আবার প্রশ্নে দেখো প্রতিকূলে সুযোগ দেওয়া আছে 9/4। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি অতএব n-m/m equal to 9/4। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে পাবো 9m equal to 4n-4m। দিস ইমপ্লাইজ এখান থেকে আমরা লিখতে পারবো 9m, এমগুলোকে যদি একদিকে নিয়ে আসি -4mটি যদি বাঁ দিকে আসে তাহলে হবে +4m ইকুয়াল টু হচ্ছে 4n। দিস ইমপ্লাইজ 13m ইকুয়াল টু হচ্ছে 4n। দিস ইমপ্লাইজ m/n ইকুয়াল টু হচ্ছে 4/13। তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি m/n ইকুয়াল টু হচ্ছে 4/13। তাহলে দেখো উত্তর কোনটি হবে না, ঘটনাটি ঘটার সম্ভাবনা হচ্ছে 4/13 বা 4/13। তাহলে অ্যান্সার হবে আমার হচ্ছে এখানে বি। এরপর আমরা 11 দাগের প্রশ্নটির উত্তর করব। এ ও বি ঘটনা দুটি স্বাধীন এবং পি অফ এ ইকুয়াল টু 3/5 ও পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 4/9 হলে পি অফ বি এর মান হবে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? অ্যান্সার দেখো প্রশ্নে প্রথমেই বলে দেওয়া আছে যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। যেহেতু এ ও বি ঘটনা দুটি স্বাধীন, স্বাধীন মানেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা লিখতে পারবো অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। তোমরা মনে রাখবে যে দুটি ঘটনা এ ও বি স্বাধীন হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। আবার যদি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পি বি দেওয়া থাকে তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। চলো এবার আমরা এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে, দেখো প্রশ্নে হচ্ছে 4/9 বসিয়ে দিই। 4/9 ইকুয়াল টু পি অফ এ এর মান দেওয়া আছে হচ্ছে 3/5 ইন্টু পি অফ বি। এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ পি অফ বি ইকুয়াল টু 4/9 ইন্টু 5/3 ইকুয়াল টু আমরা পেয়ে যাবো হচ্ছে 20/27। তাহলে দেখো অ্যান্সার কোনটি হবে না, আমার অ্যান্সার হবে ডি। এরপর আমরা 14 দাগের প্রশ্নের উত্তর করব। এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি হলে নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক তোমাকে নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। আমরা প্রথমে পড়ব এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। আবার পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হলে আমরা বলতে পারবো এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক। 2 নম্বর পড়ব পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস
পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। অ্যান্সার, প্রশ্নে দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এখান থেকে আমরা অঙ্কটি শুরু করব। ইমপ্লাইজ, এবার আমরা এই সমীকরণের বাম পক্ষে পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাটি লিখে ফেলব। তাহলে আমরা লিখব ইমপ্লাইজ পি অফ এ ইউনিয়ন বি এর সূত্রটি হলো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, ডান পক্ষে যা আছে তাই লিখলাম, পি অফ এ প্লাস পি অফ বি। এবার দেখো উভয় দিক থেকে পি অফ এ কেটে গেল, পি অফ বি কেটে গেল। তাহলে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হওয়া মানেই আমরা কি লিখতে পারবো না, এ ও বি ঘটনা দুটি কি না পৃথক, এ ও বি পরস্পর পৃথক। তাহলে দেখো অপশন কোনটি হবে, উত্তর হবে এ ও বি পরস্পর পৃথক। এরপর আমরা এমসিকিউ এর 17 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো এ ও বি দুটি প্রদত্ত ঘটনা এবং পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ হলে এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটি আমাদের নির্বাচন করতে হবে। অ্যান্সার দেওয়া আছে আমার পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ। আমরা জানি পি অফ এ বাই বি এর ফর্মুলা, পি অফ এ বাই বি এর ফর্মুলা হচ্ছে, নিচে যেটা থাকবে সেটা আগে নিচে লিখে দাও, পি অফ বি, আর ওপরে লেখো মানে লবে লেখো এই এ বাই বি আছে এই দুটোর ইন্টারসেকশন, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হলে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারবো এ ও বি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো অ্যান্সার হবে এ। এরপর আমরা 18 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। কোনো পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা A1, A2, A3 হলে বিকল্পগুলির কোন শর্তাধীনে ঘটনাসমূহ সম্পূর্ণ ও পরস্পর পৃথক হবে। অ্যান্সার, প্রথমে আমরা আলোচনা করব যে ঘটনা তিনটি সম্পূর্ণ হলে কি হবে। দেখো প্রথমে আমরা আলোচনা করছি সম্পূর্ণ হলে কি হবে। দেখো সম্পূর্ণ হলে আমরা লিখতে পারি কি, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু এস। তাহলে আমরা লিখতে পারবো অতএব পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু পি অফ এস। এস এখানে কি না, এস হলো ইউনিভার্সাল ঘটনা, অর্থাৎ পুরোটাই সম্পূর্ণটাই। পি অফ এস এর মান কত হয়, এই পি অফ এস এর মান হচ্ছে 1। তাহলে যদি সম্পূর্ণ হয়, অর্থাৎ ঘটনা তিনটি যদি সম্পূর্ণ হয় তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটির মান হবে 1। তাহলে আমরা বলতে পারবো পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু 1। এবার যদি পরস্পর পৃথক হয় তাহলে কি হবে দেখি, পরস্পর পৃথক। দেখো আমরা জানি পি অফ
A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু, আমরা ফর্মুলাটি যেটি জানি সেটি হলো পি অফ এ প্লাস পি অফ এ নয়, এখানে পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 মাইনাস পি অফ A1 ইন্টারসেকশন A2 মাইনাস পি অফ A2 ইন্টারসেকশন A3 মাইনাস পি অফ A3 ইন্টারসেকশন A1 প্লাস পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3। যেহেতু এখানে ঘটনা তিনটি পরস্পর পৃথক, তাই এই ইন্টারসেকশন অর্থাৎ পি অফ A1 ইন্টারসেকশন A2 এর মান হবে 0, পি অফ A2 ইন্টারসেকশন A3 এর মানও হবে 0, আবার পি অফ A3 ইন্টারসেকশন A1 এরও মান হবে 0, আবার পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 এরও মান হবে 0। তাহলে আমার কি পড়ে থাকবে? তাহলে আমার পড়ে থাকবে ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3। তাহলে আমরা বলতে পারবো যে A1 A2 A3 ঘটনা তিনটি পরস্পর পৃথক হলে পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3। অর্থাৎ কতগুলো ঘটনা যদি পরস্পর পৃথক হয় তাহলে তাদের ইউনিয়নের যে প্রবাবিলিটি ইকুয়াল টু তাদের প্রত্যেকটির প্রবাবিলিটির যোগফল এর মান একই হবে। তাহলে চলো, তাহলে এখানে দেখি অপশন কোনটি হবে। দেখো কোথায় পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু 1 আছে, আর আমরা দেখব কোথায় পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 আছে। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে, দেখো সিতে পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 1 আছে, আবার পি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইকুয়াল টু পি অফ A1 প্লাস পি অফ A2 প্লাস পি অফ A3 আছে। এখানে একটা কথা তোমাদের বলি যে তোমাদের সবার মধ্যে এই প্রবণতা আছে যে উত্তরটি হয়ে গেলেই হলো, মানে উত্তরটি দাগ দিতে পারলেই তোমার যেন অঙ্ক শেষ না। আগে অঙ্কটি ভালোভাবে বুঝতে হবে। তুমি যদি অঙ্কটি না বোঝো ভালোভাবে তাহলে কিন্তু পরীক্ষার হলে সহজে অঙ্কটি করতে পারবে না। তাই এমসিকিউ হলেই তোমাদের মধ্যে এই প্রবণতাটা কমাতে হবে, শুধু কোনটি সঠিক সেটাই দাগ দিয়ে দেবো তাহলেই হবে না, কেন হলো সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, তবেই তোমরা পরীক্ষায় সমস্ত অঙ্ক করতে পারবে। এরপর আমরা 23 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি ঝোঁকশূন্য মুদ্রা পরপর 3 বার টস করা হয়। মনে করো প্রথম টসে টেল পড়ার ঘটনা এ দ্বারা এবং দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা সূচিত হয়, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? এখানে তোমার 4টে বিকল্প আছে, এই 4টে বিকল্পের মধ্যে যেটি সঠিক সেটি তোমাকে নির্বাচন করতে হবে। চলো আমরা এই প্রশ্নের এবার উত্তর করি। অ্যান্সার, প্রথমেই আমরা ধরে নিই যে ধরি নমুনাদেশ এস, অতএব এনএস ইকুয়াল টু কত হবে দেখি। দেখো একটা ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 3 বার টস করা হয়েছে। আমরা জানি যে একটা মুদ্রাকে টস করলে হয় হেড পড়বে না হলে টেল পড়বে। তাহলে কটা পয়েন্ট হলো? 2টো পয়েন্ট হলো। তাহলে একটা মুদ্রাকে যদি আমি একবার টস করি তাহলে হয় হেড পড়বে না হলে টেল পড়বে, অর্থাৎ 2টো পয়েন্ট হবে। তাই এনএস ইকুয়াল টু হবে 2 টু দি বার, এবার হচ্ছে
কবার টস করব আমরা? 3 বার, তাই আমরা লিখব 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। এবার দেখো বলেছে প্রথম টসে টেল পড়ার ঘটনা এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো এর মধ্যে সেই সব পয়েন্টগুলো থাকবে বা সেই সব এলিমেন্ট থাকবে যাদের ক্ষেত্রে প্রথম টসেই টেল পড়বে। আমি তো 3 বার চালবো একটা মুদ্রাকে, তাহলে এই এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো থাকবে যে ক্ষেত্রে প্রথম টসে টেল পড়েছে। প্রথম টসে অবশ্যই টেল পড়বে, দ্বিতীয় আর তৃতীয় টসে যা খুশি পড়তে পারে, সেটা হেডও পড়তে পারে টেলও পড়তে পারে। কিন্তু এই এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো থাকবে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রথম টসে টেল থাকবে। তাহলে দেখো এ ইকুয়াল টু আমরা লিখতে পারি বা বলতে পারি এ ইকুয়াল টু যে সেটটি আমরা লিখবো সেটি হচ্ছে, প্রথমে দেখো আমরা লিখতে পারি এটা টেল টেল টেল, অর্থাৎ আমার দেখো এখানে প্রথম টসে টেল পড়েছে, বাকি যে দুটো টস আছে সেক্ষেত্রে যা খুশি পড়লেই চলবে। আবার দেখো এরকম হতে পারে টেল হেড হেড, এক্ষেত্রেও দেখো প্রথম টসে আমার টেল পড়েছে, বাকি দুটি টসে হেড পড়েছে। আবার দেখো এরকম হতে পারে প্রথম টসে টেল পড়েছে, দ্বিতীয় টসে টেল আর তৃতীয় টসে হেড পড়েছে, কিন্তু আমার এখানে প্রথম টসে টেল আছে, তাহলে এটিও এর মধ্যে অন্তর্গত হবে। আর একটি হতে পারে সেটি হলো টেল হেড টেল, দেখো এক্ষেত্রেও প্রথম টসে আমার টেল আছে, তাহলে এ সেটটি হবে এই সেটটি। এবার আমরা লিখব বি ইকুয়াল টু, দেখো বি হচ্ছে সেই ঘটনা বা সেই ইভেন্ট যেখানে দ্বিতীয় টসে হেড পড়বে। প্রথম টসে যা খুশি পড়তে পারে, টেলও পড়তে পারে হেডও পড়তে পারে, আবার তৃতীয় টসে যা খুশি পড়তে পারে কিন্তু দ্বিতীয় টসে হেড পড়বে, অর্থাৎ প্রথম টসে যা খুশি পড়তে পারে কিন্তু দ্বিতীয় টসে হেড পড়বে, আবার তৃতীয় টসে যা খুশি পড়তে পারে। তাহলে আমরা বি ঘটনাটি লিখে ফেলি। তাহলে দেখো বি ইকুয়াল টু আমরা লিখবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে টেল হেড হেড, দেখো দ্বিতীয় টসে হেড পড়েছে, তারপরে আমরা লিখতে পারবো টেল হেড টেল, এক্ষেত্রেও দেখো দ্বিতীয় টসে হেড পড়েছে, তারপরে আমরা লিখতে পারবো হেড হেড হেড, এখানেও দেখো দ্বিতীয় টসে হেড পড়েছে। আর একটি আমরা লিখতে পারবো সেটি হচ্ছে হেড হেড টেল, এক্ষেত্রেও দেখো আমার দ্বিতীয় টসে হেড পড়েছে। তাহলে বি ঘটনাটি আমার লেখা হয়ে গেল। এবার আমরা অতএব এ ইন্টারসেকশন বি এই ঘটনাটি নির্ণয় করব। দেখো এ ইন্টারসেকশন বি মানে এ ও বি এর মধ্যে কমন যেগুলো আছে সেগুলোই আসবে। দেখো এ আর বি এর মধ্যে কমন আছে এই টেল হেড হেড আর এই টেল হেড হেড, এটা কমন, আর একটি হচ্ছে টেল হেড টেল টেল হেড টেল কমন। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো টেল হেড হেড আর টেল হেড টেল। অতএব এন এ ইকুয়াল টু 4। দেখো এ নমুনাদেশ বা এ ঘটনার মধ্যে 4টে পয়েন্ট আছে, একইভাবে আমরা লিখতে পারবো এন বি ইকুয়াল টু 4। দেখো বি ঘটনার মধ্যেও 4টে এলিমেন্ট আছে এবং এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু দেখো আমরা লিখতে পারবো 2, কারণ এ ইন্টারসেকশন বি এর মধ্যে দুটো এলিমেন্ট আছে। অতএব পি অফ এ ইকুয়াল টু কত হবে না, পি অফ এ ইকুয়াল টু আমরা জানি এন অফ এ বাই এন অফ এস। দেখো এন অফ এ হচ্ছে 4 আর এন অফ এস হচ্ছে 8, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে হাফ। এরপর আমরা বার করব পি অফ বি। পি অফ বি ইকুয়াল টু হবে এন অফ বি মানে হচ্ছে 4 বাই এন অফ এস মানে হচ্ছে 8, 4 বাই 8 মানে এটা হচ্ছে হাফ। আর সবশেষে আমরা বার করব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবে এন অফ এ ইন্টারসেকশন বি মানে 2
বাই এনএস, এনএস মানে 8, 2/8 মানে হচ্ছে 1/4। তাহলে দেখো এই পি অফ এ ইন্টারসেকশন বি এর যা মান পেয়েছি 1/4, সেটি ইকুয়াল টু লেখা যাবে পি এ ইন্টু পিবি, কারণ পি এর মান হাফ, পিবি এর মান হাফ, হাফ ইন্টু হাফ গুণ করলে হয় 1/4, যেটা পি অফ এ ইন্টারসেকশন বি এর মানের সঙ্গে সমান। তাহলে আমরা নেক্সট পেজে গিয়ে লিখতে পারবো, দেখো যে অতএব 1/4 ইকুয়াল টু হাফ ইন্টু হাফ ইমপ্লাইজ 1/4 এর পরিবর্তে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/4 ইকুয়াল টু পি এ, কারণ পি এর মান হচ্ছে হাফ, ইন্টু পি অফ বি, পি অফ বি এর মানও হচ্ছে হাফ। তাহলে আমরা ফাইনালি পেলাম কি না পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। আমরা জানি এইরকম হলে কি বলা যায় না, এইরকম হলে বলা যায় যে অতএব এ ও বি স্বাধীন, বা বলতে পারে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে দেখো আমার এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডি, না এ ও বি ঘটনা দুটি আমার স্বাধীন। এবার আমরা জানবো কিভাবে এই অঙ্কটি অঙ্ক না কষে উত্তর বলা যাবে। দেখো প্রশ্নে বলেছে যে প্রথম টসে টেল পড়ার ঘটনা এ দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বিতীয় টসে হেড পড়ার ঘটনা বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেক্ষেত্রে কেবলমাত্র প্রথম টসেই টেল পড়বে, বাকি দুটি টসের ক্ষেত্রে যা খুশি পড়তে পারে। অর্থাৎ দ্বিতীয় টসে তোমার হেডও পড়তে পারে, আবার টেলও পড়তে পারে। অর্থাৎ এ ঘটনার মধ্যে সেই সমস্ত এলিমেন্টই থাকবে যাদের ক্ষেত্রে প্রথম টসে টেল পড়েছে, কিন্তু দ্বিতীয় টসে হেড অথবা টেল যে কোনো একটি পড়তে পারে, আবার তৃতীয় টসেও হেড অথবা টেলের মধ্যে যে কোনো একটি পড়তে পারে। আবার দেখো বি, এই ঘটনার মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো থাকবে তাদের ক্ষেত্রে কেবলমাত্র দ্বিতীয় টসেই হেড পড়বে। সেক্ষেত্রে প্রথম টসে যা খুশি পড়তে পারে সেটা টেলও হতে পারে, আবার হেডও হতে পারে, আবার তৃতীয় টসেও যা খুশি পড়তে পারে সেটা টেলও হতে পারে, হেডও হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ ও বি ঘটনা দুটি কেউ কারোর উপর নির্ভরশীল নয়, কারণ এ ঘটনার ক্ষেত্রে শুধুমাত্র প্রথম টসে টেল পড়বে, দ্বিতীয় টসে হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। তাই এ ঘটনাটি বি ঘটনার উপর নির্ভরশীল নয়। আবার দেখো বি ঘটনার ক্ষেত্রে দ্বিতীয় টসে কেবলমাত্র হেড পড়বে, সেক্ষেত্রে প্রথম টসে টেলও পড়তে পারে, আবার হেডও পড়তে পারে, টেল হেডের মধ্যে যা খুশি প্রথম টসে পড়তে পারে। তাই আমরা বলতে পারবো বি ঘটনাটি এ ঘটনাটির উপর নির্ভরশীল নয়। তাই এক্ষেত্রে এ এবং বি উভয় ঘটনায় কেউ কারোর উপর নির্ভরশীল নয়। যেহেতু এ এবং বি পরস্পরের উপর নির্ভরশীল নয়, তাই এ ও বি ঘটনাদ্বয় কি হবে না, এ ও বি ঘটনাদ্বয় হবে স্বাধীন। তাই অ্যান্সার হবে ডি, এ ও বি স্বাধীন। 24 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। কোনো পরীক্ষার সম্ভাব্য 8টি ফল ইআই, যেখানে আয়ের মান হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, সমভাবে সম্ভাব্য। মনে করো এ বি সি তিনটি ঘটনার নিম্নলিখিতভাবে সংজ্ঞা দেওয়া হয়, যেখানে এ এর মধ্যে আছে E1 E2 E3 E4 এই চারটি এলিমেন্ট, বি এর মধ্যে আছে E3 E4 E5 E6 এই চারটি এলিমেন্ট, আর সি এর মধ্যে আছে E3 E4 E7 E8 এই চারটি এলিমেন্ট। তাহলে নিচে যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি সঠিক তোমাকে নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি।
আমি প্রথমে নমুনা দেশটি লিখে ফেলবো। দেখো নমুনা দেশের মধ্যে কে কে থাকবে, ই আই বলেছে 8টি ফল, আয়ের মান 1 থেকে 8। তাহলে নমুনা দেশের মধ্যে আমার থাকবে E1 E2 E3 E4 E5 E6 E7 E8, এই 8টি এলিমেন্ট। তাহলে আমরা লিখতে পারবো নমুনা দেশ S ইকুয়াল টু, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা প্রথমে লিখলাম E1, E2, E3, এরপরে E4 E5 এগুলো না লিখে আমি ডট ডট দিলাম, ডট ডট ডট, সবার শেষে হবে কত, E8। অর্থাৎ E1 E2 E3 E4 E5 E6 E7 E8, এই 8টি এলিমেন্ট এস নমুনা দেশের মধ্যে আছে। অতএব এনএস ইকুয়াল টু কত হবে, এনএস মানে এস এই সেটটির মধ্যে কতগুলি এলিমেন্ট আছে, এস সেটটির মধ্যে এলিমেন্ট আছে 8টি, তাহলে এনএস ইকুয়াল টু হবে 8। অতএব এন এ ইকুয়াল টু 4। দেখো এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 4টে, একইভাবে এন অফ বি ইকুয়াল টু 4 এবং এন অফ সি ইকুয়াল টু 4। এ বি সি যে সেটগুলো দেওয়া আছে সেখানে প্রত্যেকটিতে 4টি করে এলিমেন্ট আছে। অতএব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ বি সি এই 3টে সেটের মধ্যে কমন যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা এবার লিখব। দেখবে 3টে সেটের মধ্যে কমন এলিমেন্ট হলো E3 আর E4। এই E3 এবং E4 দেখবে 3টে সেটের মধ্যেই আছে, তাই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই সেটের মধ্যে E3 আর E4 থাকবে। তাহলে আমরা লিখতে পারবো অতএব এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 2। অতএব পি অফ এ ইকুয়াল টু আমরা জানি এন অফ এ বাই এন অফ এস, অর্থাৎ এন অফ এ হচ্ছে 4 আর এন অফ এস হচ্ছে 8, অর্থাৎ আমরা লিখবো পি অফ এ ইকুয়াল টু 4/8। পি অফ এ ইকুয়াল টু হচ্ছে 4/8 ইকুয়াল টু হচ্ছে হাফ। এরপরে আমরা বার করব পি অফ বি। পি অফ বি মানে হচ্ছে এন অফ বি এর মান 4 আর এন অফ এস এর মান 8, 4/8 মানে হচ্ছে হাফ, কাটাকাটি করলে। এরপরে আমরা বার করব হচ্ছে পি অফ সি। পি অফ সি ইকুয়াল টু হচ্ছে এন অফ সি এর মান 4 আর এন অফ এস এর মান হচ্ছে 8 ইকুয়াল টু হচ্ছে হাফ। আর সব শেষে আমরা বার করব হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হবে, দেখো 2/8 ইকুয়াল টু 1/4। তাহলে দেখো যে পি এ, পিবি আর পিসি, অর্থাৎ পি এর মান হাফ, পিবির মান হাফ আর পিসির মান হাফ, এই তিনটেকে যদি গুণ করি আমরা পাবো 1/8, যেটা পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর সঙ্গে সমান নয়। তাহলে আমরা দেখো নেক্সট পেজে লিখতে পারি যে অতএব পি এ ইন্টু পিবি ইন্টু পিসি ইকুয়াল টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইকুয়াল টু হচ্ছে 1/8। আবার পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু হচ্ছে 1/4। অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নট ইকুয়াল টু পি এ ইন্টু পিবি ইন্টু পিসি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, দেখো অ্যান্সার হবে সি। এটি হচ্ছে আমার উত্তর। এরপর আমরা 25 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো পি অফ এ ইকুয়াল টু 1/3, পি অফ বি ইকুয়াল টু 1/2, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4 হলে এ ও বি ঘটনা দুটি নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। প্রথমে জানব এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক হবে যদি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0 হলে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক হবে। তারপর জানব
এ ও বি ঘটনা দুটি স্বাধীন হবে যদি পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি হয়। তারপর জানব এ ও বি ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য হবে যদি পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হয়। অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু পি অফ বি হলে আমরা বলবো এ ও বি ঘটনা দুটি সমভাবে সম্ভাব্য। আর সবার শেষে জানব এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ হবে যদি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 1 হলে এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ হবে। যদি পি অফ এ ইউনিয়ন বি এর মান 1 না হয়, অর্থাৎ নট ইকুয়াল টু 1 হয়, তাহলে কি বলবো? তাহলে বলবো এ ও বি সম্পূর্ণ নয়, সম্পূর্ণ নয়। চলো আমরা এবার এই প্রশ্নের উত্তর করি। প্রথমে দেখি এ ও বি পরস্পর পৃথক হবে কিনা। দেখো এখানে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/4, অর্থাৎ এখানে পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু 0, 0 নয়, তাই পরস্পর পৃথক হবে না, তাই প্রথম অপশনটি হবে না। দ্বিতীয় অপশনটি দেখব স্বাধীন কিনা। দেখো এক্ষেত্রে পি অফ এ ইন্টু পি অফ বি যদি আমরা গুণ করি তাহলে ইকুয়াল টু পাবো হচ্ছে 1/3 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/6, নট ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ও বি স্বাধীন হবে না, তাই বি অপশনটিও হবে না। এবার সি অপশনটি দেখব সমভাবে সম্ভাব্য হবে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি পি অফ এর মান 1/3 এবং পি অফ বি এর মান 1/2, যারা পরস্পর সমান নয়। তাহলে আমরা লিখতে পারি পি অফ এ নট ইকুয়াল টু পি অফ বি। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি সমভাবে সম্ভাব্য নয়, তাহলে সি অপশনটিও হবে না। তাহলে সঠিক কোন উত্তরটি হবে? তাহলে একটি অপশনই পড়ে আছে ডি, তাহলে এটি আমার সঠিক হবে যে এ ও বি সম্পূর্ণ নয়। আমরা দেখব যে সম্পূর্ণ হচ্ছে কিনা। আমরা জানি যে সম্পূর্ণ হতে গেলে পি অফ এ ইউনিয়ন বি, পি অফ এ ইউনিয়ন বি এর মান কত হতে হবে? 1 হতে হবে। আমরা পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র জানি, সেটি লিখে ফেলবো। পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ এর মান হচ্ছে 1/3 প্লাস পিবি এর মান হচ্ছে 1/2 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/4 ইকুয়াল টু, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে হচ্ছে 12, উপরে হবে 4 প্লাস 6 মাইনাস 3 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 6 আর 4 10, 10 থেকে 3 বাদ দিলে 7, তাহলে আমরা পাবো হচ্ছে 7/12। এটা হচ্ছে নট ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা দেখো পেলাম হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে নট ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি সম্পূর্ণ নয়। তাহলে আমার অ্যান্সার হবে ডি, এটাই হচ্ছে সঠিক।